সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়ন ফুড টাইম স্পোর্টস। সাথে আছেন অত্যন্ত তিনজন প্রিয় মানুষ। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতা আমরা আলোচনা করব ট্যুরিজম এন্ড স্পোর্টস অঙ্গাঙ্গিভাবে একটি জড়িত বিষয়, সেই বিষয়টি আলোচনা করব। আর আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অত্যন্ত পরিচিত তিনজন মুখ। আমার সাথে আছেন ফরিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, ট্যুর প্ল্যানস লিমিটেড, এবং আমার সাথে আছেন মাহতাবুর রহমান, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের জাতীয় প্রশিক্ষক, এবং আমার সাথে আছেন জুবায়ের হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্যুর গাইড। আমি প্রথমে যাব ফরিদুল হকের কাছে। ফরিদুল হক, দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই ট্যুরিস্ট সেক্টর নিয়ে কাজ করছেন। সম্প্রতি আমরা টি-20 বিশ্বকাপ কিন্তু শেষ করেছি, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখছি ট্যুরিস্ট এসে কিন্তু ভীষণ বিড়ম্বনার মধ্যে পড়েছে, এবং বাংলাদেশে এত সম্ভাবনাময় একটা জায়গা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখনো কিন্তু আমাদের ট্যুরিস্ট সেক্টর কিন্তু এখনো কিন্তু ডেভেলপমেন্ট করতে পারিনি। কেন, কি জন্য? বাংলাদেশ শুধু সম্ভাবনাময় না, বিশাল একটা সম্ভাবনা দেশ পর্যটন শিল্পের আঙ্গিকে, এবং যেটা না বললেই নয়, খেলাধুলা খুব ওতপ্রোতভাবে জড়িত পর্যটনের সাথে। বাংলাদেশকে পরিচিত করে তুলছে কিন্তু খেলাধুলা। আজকে টি-20 বলেন, এর আগের যে খেলাগুলো হয়েছে, এই যে সম্প্রতি টি-20 হয়ে গেল, এটা একটা অনেক বড় মাপের আয়োজন ছিল, এবং হোস্ট কান্ট্রি হিসেবে আমরাই ছিলাম। এখানে আমি বলবো যে খুব খারাপ হয়নি, আচ্ছা, ভালো হয়েছে। এবং আমাদের যে স্বল্পতা, যে অ্যাকোমোডেশনের স্বল্পতার কারণে আমরা কিছুটা বাধাগ্রস্ত হয়েছিলাম, এটা সত্য, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা ওভারকাম করে গেছি। আজকে টি-20 আমাদেরকে, বাংলাদেশকে অনেক অনেক বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে। টি-20 আমরা এটার জন্য অবশ্যই সাধুবাদ দেব আমাদের যারা আয়োজনে ছিলেন। তবে বাংলাদেশে পর্যটন শিল্পকে যদি আমরা সেইভাবে তুলে ধরতে চাই, প্রথমেই বলবো যে আমাদের সরকারের ইচ্ছা, সদ ইচ্ছা, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। সেফটির কথা যদি বলি, সরকারকে এগিয়ে আসতে হবে। সিকিউরিটির কথা বলি, সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের যে আর্কোলজিক্যাল সাইটসগুলো আছে, আমাদের যে ইতিহাস, আমাদের এইগুলোকে তুলে ধরতে হলে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলি, বা আমাদের যে স্থাপনাগুলো আছে, আর্কোলজিক্যাল যেগুলো আছে, আমরা অনেক রিচ, কিন্তু এত রিচ যেটা মানে অন্যান্য দেশে নেই, বাট তারা কিন্তু আরো কিন্তু ডেভেলপমেন্ট করছে, কিন্তু না থাকা সত্ত্বেও কিন্তু আপনার, যেমন আমরা বলি কি, আমাদের তোমাদের যা নেই আমাদের তা আছে। যদি আমরা সমুদ্র সৈকত ধরি, মানে এটা হচ্ছে আনব্রোকেন লংগেস্ট বিচ পৃথিবীতে। 120 কিলোমিটার লং ড্রাইভ করা যাবে জিপে করে বিচের উপর, তো পৃথিবীর কোথাও নেই। আমাদের সুন্দরবন, এবং এটা তো একটা প্রোডাক্ট। পাশাপাশি আরেকটা আরো বড় মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে যত রয়্যাল বেঙ্গল টাইগার আছে, একটা এলাকায় এই যে 400-র ওপরে রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করছে, সেটা কিন্তু আমাদের দেশের সুন্দরবন। যখন আমরা সেভাবে তুলে ধরি, টুরিস্টরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, তোমরা এত রিচ, তাহলে তোমরা কি করছো? আচ্ছা, যদি আর্কোলজিক্যাল সাইটে চলে আসি, আমাদের পৃথিবীর একক বৃহত্তম বুদ্ধিস্ট মনাস্ট্রি, সেটা হচ্ছে পাহাড়পুর, যেটাকে বলা হয় সোমাপুরা মহাবিহারা। আমরা এটার উপরে, আমি ধরেন সাসেক ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কাজ করেছি, এবং সৌভাগ্য হচ্ছে ওখান থেকে $25 বিলিয়ন এটাকে এক্সকাভেশন করার জন্য আমরা অলরেডি ফান্ড নিয়েছি, এবং এক্সকাভেশন চলছে। আমরা যদি টোটাল আর্কোলজিক্যাল সাইট, ময়নামতির কথা যদি চিন্তা করেন, 28টা রুইন্স আছে, বিশাল ব্যাপার। তার মধ্যে মাত্র কি হয়েছে, মানে 6টা এক্সকাভেশন হচ্ছে পার্টলি। এটা বলে শেষ করা যাবে। আচ্ছা, আমি এই কথাগুলো শুনবো। আমি একটু জুবায়েরের কাছে যাচ্ছি। জুবায়ের ভাই, যেটা হচ্ছে যে স্যার বলে যে আমাদের প্রচুর ইন্টারেস্ট আছে, কিন্তু আমরা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছি না, কিন্তু আপনি কি মনে করছেন বিষয়টি কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে যে আমাদের এই ট্যুরিজম সেক্টরকে? স্যার খুব ভালোভাবে বলছেন যে আমাদের দেশের যে পর্যটনের যে সম্ভাবনা, এটা প্রকাশ করার মতো না। আচ্ছা, মানে গড গিফটেড যা থাকা উচিত, আমরা বলবো অন্যান্যদের থেকে আমাদের অনেক বেশি, কিন্তু আমরা এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। সে আমাদের যদি এখন বাইরে থেকে 100 পিপলের একটা গ্রুপ আসে, আমরা ঢাকা, কক্সবাজার, চিটাগাং, সিলেট, আই থিঙ্ক এই 4টা এরিয়ার বাইরে আমরা 100 লোকের অ্যাকোমোডেশন কোনো জায়গায় দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, যেখানে নাকি আমাদের টুরিস্ট ডেস্টিনেশন বলতে সুন্দরবন মেজর সাইট, এবং আই থিঙ্ক
বাংলাদেশে যত টুরিস্ট আসে হ্যাঁ। তারা সুন্দরবনকে দেখেই আসে। আচ্ছা, যত টুরিস্ট আসে ম্যাক্সিমাম সুন্দরবন হচ্ছে মেজর, তারপর আমাদের দেখার মতো কিন্তু আরো অনেক কিছু কিন্তু আছে অনেক এগুলো বলার মতো না। সে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে এরিয়াটা ওইটাকে ডেভেলপ করে অনেক কিছু করা যেতে পারে। আচ্ছা, তাই না? এবং ওইটা এখনো পুরো ইনটেকই আছে বলা যায়, মানে প্ল্যানলি ডেভেলপ করার জন্য। এখন কক্সবাজারটা কিছুটা এলোমেলো হয়ে গেছে, এখন প্ল্যানলি ডেভেলপ করতে কিছুটা প্রবলেম হবে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে একটা সুদূরপ্রসারী একটা পরিকল্পনা সরকারে গ্রহণ করতে হবে, যদি আমার মনে হয় যে এই সেক্টরকে যদি পর্যটন শিল্পকে যদি অনেক দূর এগিয়ে নিতে হয় আর কি। আমি সেই কথাগুলো শুনবো একটু মাহাতুবুর রহমান, যেটা হচ্ছে যে আমরা আজকে আলোচনা করছি ট্যুরিজম এন্ড স্পোর্টস। সেক্ষেত্রে হচ্ছে স্পোর্টসও কিন্তু বাংলাদেশের সাথে ট্যুরিজমের সাথে কিন্তু সম্পৃক্ত। তো এই সেক্টরটাকে আর কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে আপনি যদি বলেন, ট্যুরিজমের সাথে স্পোর্টসকে? স্পোর্টস ভেন্যুগুলো যদি ডেভেলপ করতে পারে, টুরিস্টরাও আসবে, দেখবে এবং বাংলাদেশেও পরিচিত হবে। আমরা কি শুধু যে ক্রিকেট দিয়ে, কিন্তু স্যার যেটা বললো যে ক্রিকেট দিয়ে আমরা বিশ্বের কাছে পরিচিত, কিন্তু হচ্ছে আপনারা যারা বাস্কেটবল সহ অন্যান্য যে খেলার সাথে যারা সম্পৃক্ততা আছে সেগুলোও কিন্তু আমাদের কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে তো টুরিস্ট কিন্তু আরো বেশি আকৃষ্ট হবে কিন্তু। জি, কিন্তু আমাদের যেটা ক্রিকেট এখন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, পর্যায়ে আছে, এবং ফুটবল আস্তে আস্তে আগে খুব অনেক পপুলার ছিল, জনপ্রিয় ছিল, একটু নেমে গেছে, এখন আবার উঠবে আস্তে আস্তে। তো এখন যেটা আর অন্যান্য খেলা যেটা ক্রিকেট, ফুটবল, হকি, এই তিনটে হচ্ছে আমাদের মেইন স্পোর্টসের মধ্যে ধরা যায়, যে এইগুলো হচ্ছে প্রফেশনাল ক্লাবরা খেলে বেশিরভাগ, কিন্তু অন্যান্যতে প্রফেশনাল ক্লাব খেলে। তো বাস্কেটবলটা একেবারে সেকেন্ডারি পর্যায়ে, এটা জনপ্রিয়তা একসময় অনেক তুঙ্গে ছিল, ফুটবলের পরেই কিন্তু বাস্কেটবল ছিল একসময়। তখন এটা ছিল আউটডোরে একটা কোর্ট ছিল, মিরপুরে একটা ইনডোর স্টেডিয়াম আছে, মাল্টি স্টেডিয়াম, এটার মধ্যে কিন্তু খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, যে কোনো ইন্টারন্যাশনাল ইনডোর গেমগুলো এখানে করা যেতে পারে। যেটা হচ্ছে যে আপনি বলছেন 25 বিলিয়ন আমরা বাইরে থেকে এনেছি টুরিস্ট সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য, যদি ভুল না বলে থাকি আর কি, 25 মিলিয়ন ডলার। সেক্ষেত্রে একটা শুধু প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, এটা কোন প্রোডাক্ট স্পেসিফিকলি আমাদেরকে একটু বলেন, যে এটা আপনি কোন সেক্টর ব্যয় করতে চাচ্ছেন এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছেন? এটা তো অলরেডি এডিবি থেকে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে এক্সকাভেশন করার জন্য, শুধু সোমাপুরা মহাবিহার, পাহাড়পুর। আচ্ছা, এখানে লাগবে কিন্তু অনেক বেশি। এখন ধরা যাক আমরা কত রিচ, আমি দু একটা উদাহরণ দেব। আমার তৈরি যেটা আছে সেটাকে নিয়ে যদি আমরা কাজ করি, আচ্ছা, তৈরি করার দরকার নেই, যেটা আছে সেটাই আমরা কাজ করতে পারি, সেটাকে একটু ঢেলে সাজাতে হবে। কেমন? বুদ্ধিস্ট সারা ওয়ার্ল্ডে সার্কিট অনেকগুলো আছে, বুদ্ধিস্ট সার্কিট, ইকো ট্যুরিজম সার্কিট, রিভার আইন সার্কিট, পিপল, মানুষ, অনেক ধরনের আছে। আচ্ছা, তার মধ্যে আমার আর্কোলজিক্যাল হচ্ছে একটা, তার মধ্যে আবার বুদ্ধিস্ট সার্কিট। আমরা যদি এই যে ভাই বললেন, আমাদের যদি এশিয়াটাকে কেন্দ্র করে করি, বুদ্ধিস্ট সংখ্যা অনেক অনেক বেশি। আচ্ছা, এবং এরা কিন্তু ভ্রমণ পিপাসু। আজকে আমরা জানি যে বড়বুদুর কোথায়, ইন্দোনেশিয়া। পৃথিবীর সব মানে বুদ্ধিস্ট সার্কিটের যারা বিচরণ করে তারা জানে যে বড়বুদুর হচ্ছে সব থেকে ব্যাপক এবং বিশাল পুরনো আর্কোলজিক্যাল সাইট আমাদের দেশে। পৃথিবীর একক বৃহত্তম বুদ্ধিস্ট মনাস্ট্রি হচ্ছে বাংলাদেশে। এখন এটা 8ম শতাব্দীর। এখন যদি আমাদের সরকার সিদ্ধান্ত নেয়, আমরা যদি সিদ্ধান্ত নিই, বা আমাদের সাপোর্টিং যারা আমাদেরকে এটাকে প্রপার এক্সকাভেশন করতে 2-3 হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা, এবং 2 থেকে 3 বছর লাগবে। যদি আমরা সেই চিন্তা করি, আজকে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কি হবে? এই যে বুদ্ধিস্ট সার্কিটে, সে আপনার বড়বুদুরে প্রতিদিন 3 থেকে 5 হাজার টুরিস্ট আসছে। আচ্ছা, এটা কি দেশে নাকি আউট অফ কান্ট্রি? আমি ইন্দোনেশিয়ার কথা বলছি। শুধু বড়বুদুর দেখার জন্য প্রতিদিন 3 থেকে 5 হাজার টুরিস্ট আসছে। আচ্ছা, এখন অ্যাজ পার ইউনাইটেড নেশনস WTO, ওদের পরিসংখ্যানে বলছে ইচ অ্যান্ড এভরি টুরিস্ট স্পেন্ডস মোর দেন $1,000। সে যে দেশেই যাক না কেন, যে ডেস্টিনেশনে যাক না কেন, $1,000 মানে কত? 80,000 টাকা একজন টুরিস্ট খরচা করছে। বড় ভূমিকা পালন করে অর্থনীতিতে, এটা বিশাল একটা ভূমিকা। এখন যদি 2,000 কোটি লাগুক বা 3,000 কোটি লাগুক, শুধু যদি এইটাকেই আমরা সিদ্ধান্ত নিই যে এটাকে আমরা ডেভেলপ করব এবং যেটা করলে আমরা টুরিস্ট অবধারিত পাবো, তাহলে শুধু এটা দেখার জন্য তো আসবে না। আমাদের নদীমাতৃক দেশ আছে, ক্রুজ আছে, সুন্দরবন আছে, কক্সবাজার আছে, যেটা জুবায়ের বলল, আমাদের একদম নিশ
এখনো আমরা বলবো যে টাচ করা হয় নাই, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। আচ্ছা, এইগুলো যদি ধরে একজন যদি $1000 খরচা করে, আমি 5000 ধরলাম না, 4000 না, 3000 না, যদি 1000 না 500 যদি টুরিস্ট আসে, দেন ইউ জাস্ট মাল্টিপ্লাই 500 জন গুণিত $1000 গুণিত 365 দিন অ্যাভারেজ বলছি। আচ্ছা, তাহলে দেখা যাবে এই প্রোডাক্টটা যখন তৈরি হয়ে যাবে, পরবর্তী বছর থেকে এটা 10 টাইমস রেভিনিউ আসবে। আচ্ছা, ইন টার্মস অফ ফরেন কারেন্সি। তখন আমাদের যে অভাবগুলো আছে বিভিন্ন ডেস্টিনেশনে, বিশেষ করে টুরিস্ট যে পয়েন্টগুলো আছে, বগুড়া, আচ্ছা, খুলনা, রাজশাহী, পাহাড়পুরের আশেপাশে সমস্ত জায়গায় তখন আমাদের অন্তত পক্ষে 1000-2000 অ্যাকোমোডেটরি ফ্যাসিলিটিস লাগবে। তখন অটোমেটিক্যালি ডিমান্ড তৈরি হয়ে যাবে। সবাইকে একটা আমব্রেলার নিচে আসতে হবে, আমাদের রাজনৈতিক যারা নেন। তাহলে আমি বলবো আগামী যেদিন সিদ্ধান্ত নেবে সেদিন থেকে পরবর্তী 10 বছরে আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি এখন $900 হয়, এটা নির্দ্বিধায় $9000 হবে কম করে। তাহলে আমরা কেন করছি না? স্যার, ট্যুরিজম এন্ড স্পোর্টসের কথা আমরা অনেক শুনবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের সাথে সাথে রকম তিনজন প্রিয় মানুষ। আমি একটু জোবায়ের হোসেনের কাছে যাব। জোবায়ের হোসেন, আমাদের লোকাল যারা টুরিস্ট আছে আর কি, আপনারা গাইড হিসেবে কি ধরনের তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি স্যার যেটা বললো যে বিদেশি টুরিস্ট আনার জন্য আমাদের লোকাল ট্যুরিজম সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করতে হবে। মানে আপনার এই আমাদের টুরিস্ট এরিয়ার যে লোকালিটি, তাদেরকে ট্রেন করতে হবে। আর তাদেরকে ট্রেন করার একটা ওয়ে হচ্ছে আমাদের লোকাল টুরিস্টদের ট্যুর করা। আচ্ছা, এটাতে আমাদের লোকাল যারা স্টেক হোল্ডার আছেন বা এই ট্যুরিজম স্পটগুলার এই যে লোকালিটি যে লোকগুলো আছে, এরা অ্যাকচুয়ালি ট্রেন্ড হবে যে টুরিস্টদের কিভাবে এন্টারটেইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের লোকাল ট্যুরিজম, যেটাকে আমরা ডোমেস্টিক ট্যুরিজম বলি, এটা খুব ইম্পর্টেন্ট। তো ডোমেস্টিক ট্যুরিজম এটা খুব একটা সুসংবাদ বলবো আমাদের জন্য। রিসেন্টলি আমাদের এই ট্যুরিজমের জন্য, লোকাল ট্যুরিজমের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার অলরেডি কাজ চলছে। যেমন আপনার এই ট্যুরিজম পুলিশ ইন্ট্রোডিউস করা হয়েছে, এই জাতীয় কিছু পর্যটন পুলিশ। তো সেই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা অনেকটা হয়তোবা আগে আসছে, কিন্তু আমাদের লোকাল ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের লোকাল ইনফ্রাস্ট্রাকচার কিছু খুব দীর্ঘদিন থেকে যেটা আলোচনায় আসছিল, যেমন ঢাকা কক্সবাজার রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা, তারপর আপনার কুয়াকাটার সাথে আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা, এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আরো সুযোগ সুবিধা বাড়াতে হবে, সেখানে এগুলোকে বাড়াতে হবে যাতে লোকাল টুরিস্টরা স্মুথলি সব জায়গায় মুভ করতে পারে। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা বিষয় আমি অ্যাড করব, সেটা হচ্ছে আপনার ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে সাপোর্ট দিতে হবে। গভর্নমেন্ট সাপোর্ট, রেগুলেটরি সাপোর্ট যদি দেয়, যদি প্রাইভেট সেক্টরকে তারা ওইভাবে ফান্ডিং করে, থ্রু ব্যাংকের মাধ্যমে যদি ফান্ডিং করে স্পেসিফিকলি ট্যুরিজমের উপর, সেই ক্ষেত্রে আই থিঙ্ক প্রাইভেট সেক্টরে অনেক ইনভেস্টর আছেন যারা আগে আসবে। আচ্ছা, সরকার আমরা আশা করি যে বিষয়টি দেখবেন। জোবের ভাই, আমি একটু মাহাতব্বাইয়ের কাছে যাব। মাহাতব্বুর রহমান, যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার টুর্নামেন্ট আপনারা শেষ করেছেন আর কি, সেটা থেকে আপনাদের কি আউটপুট হয়েছে? 3-on-3টা হচ্ছে হাফ কোর্টে খেলা। আচ্ছা, 3 জন খেলবে। বাস্কেটবল মেইনলি 5 জনের খেলা। আচ্ছা, টিম হবে 12 জনের, 5 জনে খেলবে, কিন্তু 3-on-3তে হাফ কোর্টে 3 জন এগেইনস্টে খেলবে। তো 3-on-3টা এটা বেশি দিন ধরে শুরু হয়নি, সারা বিশ্বে এখন এটা খেলা চলছে, কিন্তু বাংলাদেশে বোধহয় গত 3-4 বছর ধরে এটা 3-on-3 হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি 3-on-3 এটা বোধহয় সেকেন্ড টাইম হলো বাংলাদেশে। আচ্ছা, তো এইটা হচ্ছে সাবা 3-on-3। সাবা মানে হচ্ছে সাউথ এশিয়া বাস্কেটবল অ্যাসোসিয়েশন। এই সাবাটার মধ্যে আমরা সার্কে যে 8টা দেশ, সেই 8টা দেশই খালি পার্টিসিপেট করবে, আর এশিয়া অন্য কোনো দেশ না। তো আমরা এই সাবা থেকে 4টে দেশ আসছিল, খেলেছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাস্কেট বাংলাদেশ। আর মোটামুটি আমাদের এই খেলা ছেলেগুলো খুব ভালো খেলে। এখন যে ছেলেরা খেলছে, যেমন সার্ভিসেস আউটপুট অনেক ভালো, সার্ভিস থেকে আমরা অনেক বেশি প্লেয়ার পাচ্ছি।
তো এবং সার্ভিসরা এটা আমাদেরকে এই ব্যাপারে খুব বেশি হেল্প করছে। তো যার ফলে হচ্ছে কি আমাদের প্লেয়ারদের কোনো ওখানকার নেভি, আর্মি, খুবইগুলো পাচ্ছি। এবং বিকেএসপিতে যে খেলোয়াড়গুলো বেরোচ্ছে তার থেকে বেশি বেরোচ্ছে কিন্তু আমাদের সার্ভিসেস থেকে, এই সেনাবাহিনী, নৌবাহিনী এখান থেকে বেরোচ্ছে। আর এই যেটা ইয়ুথ যে টুর্নামেন্টটা হয় এশিয়া সাবা এশিয়া এতে হয়, তো এই ইয়ুথ টুর্নামেন্টে আমরা বিকেএসপির কাছ থেকে অনেক সাহায্য পাই, কেন ওখানে কম বয়সী ছেলেরা পড়ে এবং বিকেএসপিতে একটা খুব মেথডিক্যাল ট্রেনিং সিস্টেম ওখানে চলে, যার জন্য ছেলেগুলো ভালো ট্রেন্ড হয় এবং শেখেও ভালো। আপনাদের কন্টিনিউ করার কি কোনো প্রসেসিং আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? প্রতি বছরই এই টুর্নামেন্ট হবে। এর আগে চায়নাতে হয়ে গেল একটা বিচ 3-on-3, আমরা পার্টিসিপেট করেছিলাম। তো এটা হতেই থাকবে। ফরিদুল হক, যেটা বলছিলেন যে ফরেন কারেন্সি নিয়ে আমরা একটু কথা বলছিলাম, যে আসলে ফরেন কারেন্সিটা আমরা কিভাবে আরো বেশি সেখানে আমরা আউটপুটটা পেতে পারি আর কি। ট্যুরিজম হচ্ছে একমাত্র ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির মধ্যে আমরা শতকরা 100% বৈদেশিক মুদ্রা পাচ্ছি। এই সুযোগটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই। এবং পর্যটন শিল্পে যদি আমাদের সরকার যদি এখনই চিন্তা করে, আমি বলবো সদস্য সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই পর্যটন শিল্প অর্থাৎ পর্যটন আর যে সংস্কৃতি মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়কে যদি একত্রীভূত করা যায়, তাহলে এখন আমরা এক বছরে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সে 10%, এই দুটো মন্ত্রণালয়কে একত্রীভূত করলে ওটা জাম্প করে 3 গুণ ফ্যাসিলিটিস বেড়ে যাবে। বিকজ তখন এই যে দ্বন্দ্বটা থাকলো না, একটা মন্ত্রণালয় থেকেই সিদ্ধান্ত হলো। পর্যটন মন্ত্রণালয় এখন বলছে যে আমাদের এই আর্কোলজিক্যাল সাইটটা আমাদের করা দরকার, তখন ওরা বলছে যে আমরা কি কম জানি? তো এই যে দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে দুটো মন্ত্রণালয়কে এক করতে হবে, যেটা ইন্ডিয়াতে আছে। আমার একটি প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আসলে ট্যুরিজম বোর্ড এবং হচ্ছে যে আপনার পর্যটন কর্পোরেশন, তারা আসলে কি ধরনের ডেভেলপমেন্ট করছে বাংলাদেশের এই সেক্টরে? আসলে চোখে পড়ার মতো আমরা সেরকম কিছু লক্ষ্য করছি না। চমৎকার প্রশ্ন, ধন্যবাদ। পর্যটন শিল্প জন্য পর্যটন কর্পোরেশন পুরোধা আমরা সাধুবাদ দিতেই হবে। বিকজ এই বাংলাদেশের জন্মলগ্নের পর থেকে পর্যটন কর্পোরেশন যা কিছু করেছে, স্বল্প পরিসরে হোক, যে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনগুলো, যেমন কক্সবাজার ধরি বা রাঙামাটি ধরি বা অন্য জায়গায় ধরি, পর্যটনই কিন্তু প্রথম পদক্ষেপ নিয়েছে অ্যাকোমোডেটরি ফ্যাসিলিটিস। তখন যদি না করতো, যেমন আমরা শুরু করেছি প্রথম বাংলাদেশে প্রাইভেট সেক্টরে ট্যুরিজম শুরু হয়েছে 70-এর শেষের দশকের দিকে। বাট আস্তে আস্তে 80-র দশকে গিয়ে ছোট ছোট করে ব্যাপ্তি শুরু হয়েছে। তখন পর্যটন কর্পোরেশন কিন্তু প্রথমে ফরেন ট্যুরিস্টদেরকে টেক কেয়ার করত, পরবর্তীতে প্রাইভেট সেক্টরে চলে গেছে। হ্যাঁ, এখন আমরা যারা কাজ করছি প্রাইভেট সেক্টরে, এখন পর্যটন কর্পোরেশন কি করছে, ওইটা বাদ দিয়ে এখন তারা নিজেরাই অ্যাকোমোডেটরি ফ্যাসিলিটিস আদার কি করা যায় ট্যুরিস্টদের জন্য, পর্যটন শিল্প সেই দায়িত্বটা নিয়েছে। আগে কিন্তু ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের দায়িত্বটা পর্যটন ছিল। আমরা বললাম যে না, এটাকে আলাদা করতে হবে, ট্যুরিজম বোর্ড করতে হবে। এখন ট্যুরিজম বোর্ড হয়েছে ঠিকই, এখন দেখা যাচ্ছে যে ট্যুরিজম বোর্ডে যখন প্রথম হলো 3 বছর আগে, সরকার 65 কোটি টাকা বরাদ্দ করলো মার্কেটিং এর জন্য, বাংলাদেশকে পরিচিত করে দেওয়ার জন্য, আরো বিদেশি ট্যুরিস্ট যেন আসে সেটার জন্য। দেখা গেল যে যাদেরকে দেওয়া হলো তারা পর্যটন সম্পর্কে মানে এত অনভিজ্ঞ, তারা 5 কোটি টাকাও খরচা করতে পারলো না। আমার একটি প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে করতে পারলো না নাকি করলো না? কোনটা? করতে পারলো না, অর্থাৎ অজ্ঞতার অভাবে। সে আমাদের জাপান মার্কেট সব থেকে ভালো মার্কেট। আমরা বললাম যে জাপানে আপনারা এই 50 কোটি টাকা খরচ করেন শুধু বাংলাদেশকে তুলে ধরার জন্য, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রচার আছে, হোর্ডিং আছে, সমস্ত জায়গায় বাংলাদেশকে তুলে ধরেন, প্রচার করেন, তাহলে প্রচারে প্রসার হবে। যদি তখন 50 কোটি টাকা খরচা করতো প্রচারের জন্য, চোখ বন্ধ করে না হলো 5000 কোটি টাকা আসতো বাংলাদেশে ইন টার্মস অফ ফরেন কারেন্সি। সে ধরেন ইন্ডিয়ার কথাই আমি যদি উদাহরণ দিই, উদাহরণ এখন কি বলছে, ইন্ডিয়াতে শত শত কোটি টাকা খরচা করছে। ইন্ডিয়া কি চেনে না পৃথিবীর কেউ? সবাই চেনে। তাহলে কি আরো পরিচিত করে দোরগোড়ায় যাওয়ার জন্য তারা আরো ম্যাসিভ আকারে নিচ্ছে। তারা 300 কোটি টাকা খরচা করছে, তারা
30,000 কোটি টাকা রিটার্ন বাড়তি আয় করছে ফরেন কারেন্সি। তাহলে আমরা কেন বসে আছি? পরবর্তীতে কি হলো, 6 না 7 কোটি টাকা বরাদ্দ হলো আর কি। কেন তোমরা খরচা করতে পারো নাই? অতএব তোমরা এখন তাহলে আমাদের যে দরকার, আমাদের বোর্ডেও দেখছি যে সমস্যা আছে, তাহলে এখন করতে হবে অথরিটি, ট্যুরিজম অথরিটি করলে তাহলেই আমাদের পর্যটন শিল্পের যে প্রসার এগুলো সরকারি পর্যায়ে আরো ব্যাপকভাবে, তখন ওদের হাতেই থাকবে পাওয়ারটা। একেবারে শেষ প্রান্তে যদি সর্বশেষ বলেন যে আসলে এই সেক্টরকে ডেভেলপমেন্ট করতে হলে এখন কি করা দরকার, ছোট্ট যদি 15 সেকেন্ডে যদি আমাদেরকে একটু বলেন। সিম্পল, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে পর্যটন শিল্পের প্রসার করব, পর্যটন শিল্পকে তুলে ধরব এবং আমাদের দেশকে পর্যটন শিল্পের আঙ্গিকে পৃথিবীর দরবারে পৌঁছে দেব। শুধু সিদ্ধান্ত নিতে হবে, টাকা তো সরকারকে দিতে হবে না। সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমার মনে ধারণা মতে যদি বলে যে ঢাকাবাসী আমরা তোমাদের এই নদীটাকে আমরা দূষণমুক্ত নদী তৈরি করব এবং নদীর চতুর্পাশে আমরা পরিবেশ বান্ধব গাছপালা দিয়ে সুন্দর সবুজ বাংলাদেশ করব শুধু ঢাকা শহরটাকে, তাহলে ঢাকা শহরের জনগণ যে টাকা দেবে সে টাকা শেষ করতে পারবে না খরচা করে, সিদ্ধান্তের ব্যাপার। আচ্ছা জুবাইর, আপনি কি মনে করছেন যে আসলে কি করা দরকার, ছোট্ট একটু? ফরেন কারেন্সি, পর্যটন শুধু মানে ফরেন কারেন্সি আর্ন করে না, পর্যটন ইমেজ বিল্ড করে। আচ্ছা, আপনার যদি টুরিস্ট আসে দেশে প্রচুর পরিমাণ এবং সেই টুরিস্টরা দেশে এসে শুধু যে আমাদের ফরেন কারেন্সি যাবে তাই না, এখানে আমাদের অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে, অন্যান্য সব বিজনেসে আমাদের অপরচুনিটি চলে আসবে। তখন যদি এটা একটা হাব হয়ে যায়, টুরিস্ট এখানে আসছে, তখন কিন্তু তারা এখানে অনেক অপরচুনিটি যেখানেই পাবে সেখানে তারা ইনভেস্ট করবে, তারা জানবে না। আমরা বেশ আশাবাদী যে বাংলাদেশ ট্যুরিজম সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। আসলে এতগুলো বিষয় নিয়ে কথা বলতে সময়ের অনেক প্রয়োজন, কিন্তু সময় একেবারে বাধা, আমাদের শেষ করতে হবে। ফরিদুল হক এবং জুবাইর হোসেন এবং মাহতাবুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে এবং ট্যুরিজম সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টসটা দেখুন আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।